আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা, লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 10 থেকে 12 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নিজেই নিজেকে তাচ্ছিল্য করা অদ্ভুত, তাই না? প্রণয় চৌধুরী মানুষটাই অদ্ভুত চরিত্রের। তার স্বভাবে কখনো মন বলবে, ইস মানুষটার চরিত্র কি অপরূপ। আবার কখনো মন বলবে, ছি মানুষটা এতটা নির্দয় কেন, মানুষটা এত স্বার্থপর কেন। তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অনেকে ভুলেই যাবে স্বার্থের এই পৃথিবীতে নিঃস্বার্থতাই বড় আশ্চর্যান্বিত। পাঁচফোড়ন গৃহ থেকে ফেরার সময় ফুলগুলো চোখে পড়ে প্রণয়ের। অন্তকোণে কঠিন ব্যামো ধরেছে তার। ডাক্তারি বিদ্যা থাকায় অতি সহজেই মস্তিষ্ক ধরে ফেলেছে ব্যামোর উৎসর্গ ঠিক কোথায়। তাই তো কোনো দিক দ্বিধা না করে ভূমিতল থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছে। প্রেমে দ্বিধা না থাকলেও দ্বন্দ্ব থাকবে, তাই প্রণয় দ্বিধা না রেখে দ্বন্দ্বের জন্য নিজেকে প্রস্তুত করছে। দীর্ঘ সময় ফুলগুলো হাতে নিয়ে নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছে প্রণয়। কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে সে। চারদিকে যেন ঘুটঘুটে অন্ধকার, এক টুকরো আলোর খোঁজে বিভোর সে আলোর নেশায় বক্ষস্থল এতটাই বেপরোয়া হয়ে উঠল যে অস্পষ্ট স্বরে ওষ্ঠাধরে উচ্চারিত হলো নূর। তারপরে আকস্মাত ধারে করাঘাতে শব্দ শুনতে পেল। হুঁশে ফিরে ত্বরিত গতিতে ফুলগুলো লুকিয়ে ফেলল প্রণয়। একটা ঢিলে ঢালা ফতুয়া পড়তে পড়তে ধারের বাইরে অজ্ঞাত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, কে? ভাই আমি। তাড়াতাড়ি দরজা খুলো, একজন রুগী নিয়ে এসেছি তোমার কাছে। বুড়োদয় কুচকে দরজা খুলল প্রণয়। সঙ্গে সঙ্গে ভেসে উঠল দুটো মুখ। নূরের নিষ্পাপ শুভ্র মুখশ্রী দৃষ্টিতে আকস্মাৎ সূর্যের তেজস্বী রশ্মির ন্যায় আঘাত হানল। সুঠাম দেহের শ্যামবর্ণীয় গুরুগম্ভীর মুখটা দেখা মাত্রই রঙনের পিছনে লুকালো শাহিনুর। প্রণয়ের দৃষ্টি এবার রঙনের দিকে চলে গেল। চুয়ালজোড়া হয়ে উঠল ধীর। প্রচণ্ড ক্ষোভের সঙ্গে প্রশ্ন করল, এসবের অর্থ কি? সবটা বলছি ভাই, আগে তো ভিতরে যেতে দাও। এটুকু বলে রঙন পিছন ঘুরে নূরের হাত চেপে ধরল। বলল, নূর ভয় পেও না, ভাইয়া খুব ভালো, ভিতরে চলো। রঙনের কথা শুনে শাহিনুর ভয়ে আড়ষ্ট হয়ে রঙনের হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিয়ে শক্ত করে ধরল। প্রণয়ের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য বারে বার রঙনের পিছনে থাকার চেষ্টা করতে লাগলো। প্রণয়ের দৃষ্টি দুটো হাতের এক হয়ে যাওয়া দৃশ্যতেই আটকে রয়েছে। তার নয়নজোড়ায় বিস্ফোরণের বিন্দু চিহ্নও পাওয়া গেল না। তবে বক্ষস্থলে প্রলয় শুরু হয়ে গেল। ক্ষণকাল বাকরুদ্ধ থেকে বলল, ভিতরে আয়। প্রশস্ত হেসে শাহিনুরকে নিয়ে ভিতরে প্রবেশ করল রঙন। শাহিনুরের ধীরতা নম্রতায় প্রণয়ের মুগ্ধতা কতটুকু এলো জানা নেই, কিন্তু ভীতিগ্রস্ত একজোড়া চোখে রঙনের প্রতি অগাধ ভরসার পুরোটাই আঁচ করতে পারল। বিনিময়ে ওষ্ঠকোণে ফুটে উঠল বাঁকা হাসি, যে হাসিটুকু আড়াল করে শাহিনুরের দিকে দৃঢ়দৃষ্টি নিক্ষেপ করলো। দৃষ্টি তার দিকে আবদ্ধ করে রঙনকে প্রশ্ন করলো, সমস্যা কি? রঙন শাহিনুরকে ডিবানে বসালো। তারপর শাহিনুরকে শারমিনের আঘাতের কথা ব্যক্ত করে চিকিৎসা দিতে বলল। প্রণয় ধীরগতিতে বারো কয়েক পায়চারি করলো। তারপর ওদের মুখোমুখি চেয়ার টেনে এক পায়ের উপর আরেক পা তুলে বসলো। রঙনকে আদেশ করলো, ও ঘরে চিকিৎসা বাক্স রয়েছে, নিয়ে আয়। রঙন উঠতে নিলেই শাহিনুর রঙনের একটি হাত চেপে ধরল। চোয়ালজোড়া কঠিন থেকেও কঠিনতর হয়ে উঠল প্রণয়ের। রঙন আমতা আমতা করে প্রণয়কে বলল, মেয়েটা ভীষণ ভয় কাতুরে ভাইয়া। চোখ বুজে লম্বা শ্বাস ছাড়ল প্রণয়। বলল, ওকে বল এখানে কোনো বাঘভাল্লুক নেই। শাহিনুরকে বুঝিয়ে রঙন ভিতরের রুমে চলে গেল। রঙন যাওয়ার সাথে সাথেই উঠে দাঁড়ালো প্রণয়। ক্রোধে শরীর রিরি করছে তার। কোনো ক্রমেই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে শাহিনুরের সম্মুখেই এক লাথিতে এপাশ থেকে চেয়ারটা ওপাশে নিয়ে ফেললো। তীব্র ভয়ে জড়সড় হয়ে বসে কেঁদে ফেলল শাহিনুর। রঙন চিকিৎসা বাক্স নিয়ে ছুটে এলো। বলল, কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? এই মেয়েকে কিভাবে চিকিৎসা দেবো আমি? জমের মতো ভয় পাচ্ছে আমাকে। তুই ওকে স্বাভাবিক কর, আমি আসছি। এটুকু বলেই বেডরুমে চলে গেল প্রণয়। রঙন জানে তার এই ভাই কতটা বদমেজাজি, তাই তেমন কোনো সন্দেহ করলো না, বরং শাহিনুরকেই বোঝাতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো প্রণয়, হাতে এক কাপ দুধ চা আর এক গ্লাস পানি। রঙনের দুধ চা প্রিয়, তাই রঙনকে বলল, তোর চা, তুই বরং ওখানে গিয়ে রিল্যাক্স হয়ে চা খা, আমি রোগীর অবস্থা দেখি। রঙনের হাতে চায়ের কাপ দিয়ে পানির গ্লাস শাহিনুরের দিকে ধরলো। বলল, এ মেয়ে খুব ভয় পাচ্ছ, পানিটা খেয়ে নিজেকে স্বাভাবিক করে নাও। রঙন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চেয়ারে গিয়ে বসলো। প্রণয় গিয়ে শাহিনুরের পাশে বসে শাহিনুরকে পানি খেতে বলল। শাহিনুর সত্যি ডকডক করে পানি পান করলো। প্রণয় পানির গ্লাস নিজ হাতে নিয়ে ট্রি টেবিলে রেখে শাহিনুরের দিকে চেপে বসে শাহিনুরের কাঁধে হাত রাখলো। সঙ্গে সঙ্গেই ভয় নিজেকে গুটিয়ে নিল শাহিনুর। প্রণয় বলল, আমি একজন ডক্টর, আর ডক্টরের কাছে কোনো রুগীর লজ্জা রাখা উচিত নয়। সো লজ্জা শরম বিসর্জন দিয়ে আমার কাছে আসতে হবে। প্রণয়ের দিকে দুর্বল দৃষ্টিতে তাকালো শাহিনুর। অগাধ ভয়ের সঙ্গে খানিকটা লজ্জিত হয়ে আরেকটু সরে গেল। কেমন যেন দুর্বল লাগছে তার, মাথাটা ঝিমঝিম করছে, শরীরের ভার ছেড়ে দিতে ইচ্ছে করছে। বাসিওয়ালাকে কি বলবে তাকে বাইজি গৃহে নিয়ে যেতে? এটুকু ভেবে
এটুকু ভেবে রঙনের দিকে তাকালো, কিন্তু রঙন কোথায় সে তো এখানে নেই। নেতিয়ে পড়া দৃষ্টিতে এবার প্রণয়ের দিকে তাকালো শাহিনুর। প্রণয়ের অধরে দুর্বৃত্ত হাসির ঢল নেমেছে যেন। এটুকু দেখেই ডিবানে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল শাহিনুর। তলিয়ে গেল নিবিড় তন্দ্রায়। প্রণয় স্বল্প পরিমাণ সময়ও নষ্ট করল না। ত্বরিত গতিতে শাহিনুরকে কুলে তুলে নিজের বেডরুমে গিয়ে দরজা লক করে দিল। বদ্ধ করে একজন ডাক্তার হিসেবে নিজের পুরো দায়িত্ব পালন শেষে বড্ড মুশকিলে পড়ে গেল প্রণয়। জমিদারের চার পুত্রদের যেমন নারী শরীর মুখস্থ, তেমনি নারীদের সকল বিষয়ে বেশ ভালো মতন অবগতও। কিন্তু প্রণয় চৌধুরী নারীদের সকল বিষয়ে একেবারেই জ্ঞাত নয়, যেমনটা সে এই মুহূর্তে বুঝতে পারছে না। কিছুক্ষণ পূর্বে শাহিনুরের দেহচ্যুত করা শাড়িটি পুনরায় পরাবে কি করে? উপায়ন্তর না পেয়ে কোনোরকম শাড়িটা শাহিনুরের গায়ে পেঁচিয়ে দিল। যদিও নিষিদ্ধ চাওয়াতে মন মস্তিষ্ক অবশ হয়ে আসছিল, কিন্তু ফুলের মতো পবিত্র মুখশ্রী তুলোর অধিক নির্মল শরীরটার প্রতি সীমাহীন সম্মান স্নেহের বশীভূত হয়ে কিছুই পারল না সে। ঠিক এই একটা জায়গাতেই হয়তো নিপুণভাবে প্রমাণিত হয় যে জমিদারের বাকি পুত্রদের চেয়ে আলাদা, ভীষণ আলাদা। শাড়িতে পেঁচানো ঘুমন্ত শাহিনুরকে দেখে প্রণয়ের দুর্বৃত্ত হৃদয়ে বেজে উঠল। বাহ প্রণয় চৌধুরী, বাহ! জীবনে প্রথমবার কোনো নারীর কাপড় খুললে, অথচ পরাতে সক্ষম হলে না। যাক, জমিদারের বংশের অন্তত এই একটি ধারা বজায় রাখলে। জমিদার পুত্ররা শুধু নারীদের কাপড় খুলতেই জানে, পরাতে জানে না। আপন মনে হেসে ফেলল প্রণয়। শাহিনুরকে আবারও পাজাকুল করে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে পাশের ঘরে উকি দিল, যে ঘরে বেঘরে পড়ে ঘুমাচ্ছে রঙন। অতি কৌশলে তখন চা আর পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল, যার ফলশ্রুতিতে দুজনেই বেঘরে ঘুমোচ্ছে। ভাবতেই বাঁকা হেসে বিড়বিড় করে প্রণয় বলল, ডিয়ার ব্রাদার, 12 ঘন্টার আগে তোমার এই ঘুম কাটছে না। তারপর শাহিনুরের পবিত্র মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি শুধু অতি সুদর্শনী নও, তুমি এক মায়াবিনীও বাইজি কন্যা। কেউ তোমার রূপে দগ্ধ হচ্ছে, কেউ বা তোমার মায়ে জড়িয়ে যাচ্ছে। কারো হৃদয়ে তোলপাড় সৃষ্টি করছে তোমার সরলতা, কারো মস্তিষ্ক বিগড়ে দিয়েছে তোমার প্রতিবাদী স্বর। এক তুমির অগণিত প্রার্থীদের এক আমিই পরাজিত করব মনোহারিণী। অতি আদরে শাহিনুরকে নিজ বক্ষে চেপে ধরল প্রণয়। দীর্ঘ একটি নিঃশ্বাস ত্যাগ করে হাঁটা ধরল নির্দিষ্ট একটি স্থানের উদ্দেশ্যে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় বিরতিহীন চলছে সে। নিস্তব্ধ রাত, চারদিকে স্বল্প আলোয় বিশাল দেহের অধিকারী মানুষটা কোলে এক ছোট্ট কিশোরীকে নিয়ে আপন মনে হেঁটে চলেছে। অদরে তার কুটিল হাসি, সূক্ষ্ম দৃষ্টি জোড়ায় আকাশময় রহস্য। পরিবেশে গা থমথমে এক ভাব। দুটো মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ, একজোড়া সূক্ষ্ম পদধ্বনি ব্যতীত আর কোনো শব্দের নাগাল পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ রাস্তায় গুরুগম্ভীর পদধ্বনি, ক্রমশ দুটি মানবীর নিঃশ্বাসের উত্থান পতন পরিবেশটাকে দ্বিগুণ থমথমে করে তুলল। নিবিড় তন্দ্রায় আচ্ছন্ন শাহিনুর এসবের কিছুই টের পেল না। পেলে হয়তো ওই অবস্থাতেই মূর্ছা ধরত। তার সে মূর্ছায় বিরক্ত হয়ে হয়তো চোখ মুখ কুঁচকে ফেলতো প্রণয়, কিন্তু সেটুকু টের পেত না শাহিনুর। সে যে কিছুই টের পায় না। বিশাল পৃথিবীতে বিশাল অনুভূতিতে আচ্ছন্ন এই কিশোরী কবে টের পাবে সবটা? প্রণয়ের বিশ্বস্ত ড্রাইভার কোয়ার্টার থেকে বেশ কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। প্রণয় সেখানে উপস্থিত হতেই ড্রাইভার মেরাজুল হক মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। প্রণয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শাহিনুরকে পাশের সিটে আধশোয়া করে বসিয়ে দিল, আর নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। শীতার্ত রজনী, পাশে অতি সুদর্শনীয় মনোহারিণী এক কিশোরী, বক্ষস্থলে নিদারুণ এক যন্ত্রণা। সব মিলিয়ে এমন অনুভূতি তৈরি হয়েছে যা বলে বা লিখে বোঝানো সম্ভব নয়। এমনই অনুভূতিতে সিক্ত প্রণয় বেশ ধীরগতিতে ড্রাইভ করতে শুরু করলো সে। আকস্মাৎ মাঝপথে থেমে থেমে নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে দেখলেও শাহিনুরকে। গভীর রজনী, অন্ধকারাচ্ছন্ন ফাঁকা একটি রাস্তা, পাশে অল্প বয়সে অতি সুদর্শনীয় এক কিশোরী। ভাবতেই আনমনে হেসে উঠল প্রণয় চৌধুরী। আর যদি রঙন শাহিনুরকে এভাবে তার কাছে না নিয়ে আসতো, আর সে যদি কুটিলতা না করত, এই মুহূর্তটা কি উপভোগ করতে পারত? যতই সে ব্যতিক্রম স্বভাবের হোক, জমিদারের রক্ত বইছে তার শরীরে। আর সকলে যেমন কুটিল বুদ্ধি দিয়ে বহু নারীর সংস্পর্শ লাভ করে, তেমনি কুটিল বুদ্ধি দিয়ে সে এই এক নারীর সংস্পর্শই লাভ করবে। কিন্তু ভাইটা কি বাধা হয়ে দাঁড়াবে? নারীর লোভ যে বড় ভয়ঙ্কর লোভ, আর এই নারীতে শুধু তার এক ভাই নয়, অঙ্গনবাদে সব ভাইই আকৃষ্ট। বাইজি গৃহের সামনে গাড়ি থামালো প্রণয়। চোখ জোড়া বন্ধ করে 12 কয়েক নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর আচমকাই চোখ খুলল, তাকালো শাহিনুরের মুখ পানে। শাহিনুরের ঢেউ খেলানো চুলগুলো অর্ধেক শরীর জুড়ে ছিটিয়ে রয়েছে। কপাল জুড়ে লেপ্টে রয়েছে ছোট ছোট ঢেউ খেলানো চুল। প্রণয় হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিল কপালে লেপ্টে থাকা চুলগুলোতে। খানিকটা ঝুঁকে শাহিনুরের পুরো মুখশ্রীতে অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো। দু চোখের ঘন পাপড়ি, তরতরা নাক, কমল মসৃণ ওষ্ঠজোড়ায় ছুঁয়ে ছুঁয়ে অদ্ভুতভাবে হাসলো। সবশেষে থুতনির
মাঝের গর্তটায় বুড়ো আঙুল ছুঁয়ে দিয়ে বেশ শব্দ করেই হাসলো, বিড়বিড় করে বলল, চারদিকে অগণিত অপবিত্র স্পর্শ অপেক্ষা করছে তোমার জন্য নূর। সেই অপবিত্র স্পর্শগুলো থেকে নিজেকে রক্ষা করতে চাইলে আমার স্পর্শ তোমায় হাসি মুখে বরণ করতে হবে, কিন্তু সেটা পবিত্রভাবে নাকি অপবিত্রভাবে এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করবে। গাড়ির দরজা খুলে নামতে যেও থেমে গেল প্রণয়, আবার পিছু ঘুরে শাহিনুরের দিকে ঝুঁকে বিড়বিড় করেই বলল, এটাকে কি বলে আখ্যা দেবে নূর? তুমি খুব বোকা। আমি ভালোবাসার মতো ভালোবাসা দেব? বোকা প্রাণীরা ভালোবাসা বোঝে না, তুমিও বুঝবে না, বাট আই ডোন্ট কেয়ার। তোমার এই অতিশয় সৌন্দর্যের ভাগ আমি কাউকে দেব না। রূপবতী নারীদের জীবনসঙ্গী শয্যাসঙ্গী আমার মতন ইতর হবে, এটাই স্বাভাবিক। তোমার জন্য আমি এক ইতর প্রাণী, আমার জন্য তুমি এক বোকা প্রাণী। কথাগুলো বলে বাঁকা হাসলো প্রণয়। শাহিনুরের গালে আলতো ছুঁয়ে আবার বলল, বোকা মেয়ে, রঙ্গন নয় প্রণয় তোমার ভবিতব্য। তাই রঙ্গনকে নয় প্রণয়কে ভরসা করতে শিখো। আজ বেরিয়েছো ওর হাত ধরে, আর ফিরছো আমার বক্ষ চেপে। এখানেই প্রমাণিত, হাতে নয় বুকে থাকতে হবে তোমায় মিস শাহিনুর শায়লা। রাতের শেষ ভাগ, ঘরের এক কোণে হারিকেনের আলো জ্বলছে। দরজার কাছে গুটিসুটি হয়ে বসে আছে মান্নাত। শাহিনুরকে না পেয়ে দিশেহারা সে। দরজার বাইরে উন্মুখ হয়ে বসে আছে শারমিন। অনেকটা সময় ধরে সে শারমিনকে বোঝাচ্ছে। শাহিনুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, সে যেন ফিরে যায়, কিন্তু শারমিন ফিরে যায়নি। বারবার দরজা খুলতে বলছে। শারমিন যতবার দরজা খুলতে বলছে ততবার মান্নাত ভীত স্বরে বলছে, সখী নূর ঘুমাই গেছে, তুমি ঘুমাও গিয়ে। শারমিন মান্নাতের এমন কার্যক্রমের মধ্যেই অতি সতর্কতা অবলম্বন করে মই বেয়ে জানালা টপকে ঘরে প্রবেশ করলো প্রণয়। নিঃশব্দে শাহিনুরকে মেঝেতে শুইয়ে দিয়ে চলে আসার জন্য উদ্যত হলো, কিন্তু অন্তঃকোণে গভীর পীড়া শুরু হয়ে গেল। হতবুদ্ধি হয়ে আকস্মাৎ আক্রমণ করলো শাহিনুরকে। আক্রমণটি এমনই যে একটা নয় দুটো নয়, নিজের সুঠাম শক্তিশালী হস্ত দ্বারা শাহিনুরের ক্যাশগুচ্ছ থেকে 3টা চুল ছিঁড়ে ফেললো। যদিও বুঝে শুনে গণনা করে এই কার্য সে সম্পাদন করেনি, তবুও পৈশাচিক আনন্দ পেল সে। ব্যথা পেয়ে ঘুমের ঘরে ও সূচক শব্দ করলো শাহিনুর। চমকে গেল মান্নাত, ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল। প্রণয় আর অপেক্ষা করলো না, ত্বরিত গতিতে জানালা থেকে এক লাফে নিচে নেমে পড়লো। মুহূর্তে কি ঘটে গেল কিছুই বুঝতে পারল না মান্নাত, তবে কোনো কিছুই যে স্বাভাবিক নেই খুব টের পেল। তবে যাই ঘটুক না কেন, আগে নিজে বুঝবে এবং পরে শারমিনকে অবগত করবে, এটুকুন ভেবে শঙ্কিত হয়ে দরজা খুলে দিল। শারমিন ধাতস্থ হয়ে ঘরে ঢুকে দেখলো পুরো শরীরে শাড়ি পেঁচিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে শাহিনুর। শারমিন ভীতিগ্রস্ত মান্নাতকে বলল, মাথা কি গেছে তোর? বুদবুদ করছিস কেন? আর ওকে ওষুধ লাগিয়ে শাড়িটা ঠিকভাবেও পরাসনি? তুই এতক্ষণে কি করলি তাহলে? কোন জগতে ছিলি বলবি? প্রচণ্ড রেগে গিয়ে শাহিনুরকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলল শারমিন। মান্নাত এক ঢোক গিলে ওষুধের বাটিটা আড়াল করলো। জোরপূর্বক হেসে শাহিনুরের দিকে গভীরভাবে চোখ বুলিয়ে বলল, আসলে আমার খুব ঘুম পাইছে। তুমি তো জানো অতিরিক্ত ঘুম পেলে আমি এমন আবল তাবল বকি। শারমিন চিন্তিত স্বরে বলল, ও তুই তাহলে যা, আমি ওর কাছে আছি, ঘুমা গিয়ে। পরের দিন বেশ বেলা করে ঘুম ভাঙল শাহিনুরের। মায়ের সঙ্গে তার আর দেখা হয়নি, কারণ সে ঘুম থেকে ওঠার পূর্বেই চলে গেছে শারমিন। কিন্তু শাহিনুর ভাবছে সে কি করে বাইজি গৃহে এলো। সে বাসিওয়ালার সাথে খড়খড়ে স্বভাবের মানুষটার কাছে গিয়েছিল, তারপর কি হলো? এক মনে গত রাতের কথা স্মরণ করতে শুরু করলো শাহিনুর, কিন্তু কিছুই বোধগম্য হলো না তার। তাহলে কি এটা তার স্বপ্ন ছিল? জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ঘনবনের দিকে এক মনে তাকিয়ে রইল শাহিনুর। এমন সময় ঘরে এলো মান্নাত। বলল, নূর কাল রাতে কোথায় গিয়েছিলি তুই? কেঁপে উঠল শাহিনুর। সমানতালে ডুব গিলতে গিলতে বলল, কই কোথাও না তো। বুবু তুমি আম্মাকে কিছু বলো না, পায়ে পড়ি তোমার। কেঁদে ফেললো শাহিনুর। মান্নাত আশ্চর্য হয়ে শাহিনুরের দুকাত চেপে ধরল। বলল, নূর কি হয়েছে? ওই লোকটা কে ছিল? তোকে ঘুমন্ত অবস্থায় কে দিয়ে গেল কাল? কোথায় ছিলি তুই? মান্নাতের কথা শুনে শাহিনুর ভাবলো কাল সে ঘুমিয়ে পড়েছিল আর বাসিওয়ালা তাকে ঘুমন্ত অবস্থায় এখানে ফিরিয়ে দিয়ে গেছে। তাই কাঁদতে কাঁদতে বলল, জমিদার পুত্র বাসিওয়ালা। সর্বাঙ্গ শিউরে উঠল মান্নাতের। শাহিনুরের দিকে বড় বড় করে চেয়ে বলল, কি বলছিস এসব? শাহিনুরকে চাপ দিয়ে সমস্ত কথাই শুনল মান্নাত। সবটা শুনে থমকে গেল সে। তার মতোই ভুল পথে পা বাড়াচ্ছে শাহিনুর। যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত গৃহ থেকে বের করতে হবে নূরকে। শারমিনকে এসব জানালে নিজ হাতে খুন করবে মেয়েকে। তাই সবটা চেপে গিয়ে নূরকে এখান থেকে দূরে সরানোর জন্য শারমিনকে আশকারা দিতে হবে ভেবেই রুদ্ধশ্বাস ছাড়ল মান্নাত। আচমকাই শাহিনুরকে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে বলল, নূর, বাঘ কখনো বাঘ মারে না, কুকুর কখনো কুকুর মারে না, কিন্তু মানুষ মানুষ মারে। কিছুই বুঝলো না শাহিনুর। বলল, এ কথার মানে কি বুবু?
এমন সময় ঘরে ঢুকলো শারমিন। তার বলা কথাগুলোই মান্নাত নূরকে বলছে, কিন্তু নূর তো এত কঠিন কথা বুঝবে না, তাকে সহজভাবে বোঝাতে হবে। তাই মুচকি হেসে এসে বলল, নূর মনে আছে সেদিন বললাম ঢাকা শহরের এক পরিবারের ছেলের হাতে বাবা খুন হয়েছে? এমনই অনেক মানুষই মানুষ খুন করে, কিন্তু ভেবে দেখো, একটি কুকুর আরেকটা কুকুরকে খুন করতে পারে না, একটি বাঘও আরেকটি বাঘকে খুন করে না। পৃথিবীর ইতিহাসে কোথাও শুনতে পাওয়া যায়নি একই জাতির পশুদের মধ্যে রক্তারক্তি ঘটনা ঘটেছে, বা এক প্রাণী দ্বারা একই শ্রেণীর অপর প্রাণীর মৃত্যু ঘটেছে। বাঘ কখনো বাঘকে মারে না, কুকুর কখনো কুকুরকে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে। মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয়। পৃথিবীটা বড়ই অদ্ভুত প্রেমা। এখানে বোধ বোধ প্রাণীরাই নির্বোধ, নির্বোধ প্রাণীরাই দারুণ বোধ শক্তির অধিকারী। মায়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহিনুর। শারমিনের মুখে মুচকি হাসি থাকলেও কাজল কালো টানা টানা চোখ দুটোতে রয়েছে প্রবল দৃঢ়তা। তার চোখের দৃঢ়তা অষ্টকোণে ফুটে ওঠা আশ্বস্ত হাসি কণ্ঠধ্বনির সীমাহীন ক্রোধে বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে বলা কথাগুলোতে ঠিক কতখানি ক্ষোভ মেশানো রয়েছে। কি অদ্ভুত রূপ শারমিন বাইজির! শাহিনুরের এক অদ্ভুত সুন্দরী মা। এত তেজ, এত ক্রোধের অধিকারিণীকে কি আদেও বাইজি গৃহে মানায়? এ পৃথিবীতে সঠিক জিনিসে সঠিক স্থান দেওয়া হয় না, তাই তো আজ শারমিনের স্থান বাইজি গৃহে। লম্বা, ফর্সা, মাঝারি গড়নের শারমিনকে এক নজরে দেখে অপছন্দ করার জন্যেই অত্যধিক সুন্দরী মেয়েদের কপাল এত মন্দ হয় কেন কে জানে। শাহিনুর চেয়ে আছে মায়ের দিকে। মায়ের মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় তার। বক্ষস্থলে প্রশান্তি লাগে খুব, কিন্তু তেজস্বী মায়ের তেজি রূপ দেখলেই ভয়ে মুখটা চুপসে যায়। এই মুহূর্তে শারমিনকে দেখে মিশ্রিত অনুভূতি হচ্ছে শাহিনুরের। তাই কিছুটা ভীতিগ্রস্ত হয়ে পড়ল সে। মাথা নিচু করে 12 কয়েক ডুগু কিনল। কিন্তু শারমিন মনস্থির করেছে এবার সে শাহিনুরকে কঠিন বাস্তবতা সম্পর্কে জ্ঞাত করবে। আর বেশি সময় নেই। মেয়েকে নিজের কাজ ছাড়া করার পূর্বে এই কঠিন দুনিয়ার কাঠিন্যতা, নির্মম দুনিয়ার নির্মমতা, মানুষ তকমা পাওয়া অমানুষগুলো সম্পর্কে পুরোপুরি জ্ঞান দান করতে হবে। কথিত আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ। আর সে শাহিনুরকে নিরাপত্তা দিতে পারছে কারণ আজ সে জীবিত রয়েছে। পরিচয় এক বাইজি হলেও জমিদার অলিউর চৌধুরীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে সক্ষম হচ্ছে। কিন্তু কাল যদি তার মৃত্যু ঘটে, তার এই ফুলের মতন মেয়েটার কি হবে? আজ জমিদার অলিউর চৌধুরী শারমিন শায়লাকে কিছুটা হলেও মান্য করে, কিন্তু কাল যদি শারমিনের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, তখন অলিউর চৌধুরী নিজেই শাহিনুর শায়লাকে সামগ্রী বানাবে না তার নিশ্চয়তা কি? মানুষ মরণশীল। এই কঠিন সত্য জমিদাররা ভুলে গেলেও সে তো ভুলে যায়নি। তাই আজ বেঁচে থাকা অবস্থায় আগামী 50 বছর শাহিনুর যেন সঠিকভাবে বাঁচতে পারে, সঠিক পথে চলতে পারে, সেই পরিকল্পনা করে শাহিনুরকে দীক্ষা দেবে। এই পরিকল্পনা যদি সফল না হয়, তবে চারদিকের সব নরপশুরা, হায়নার দলেরা খুবলে খাবে তাকে, নরক বানিয়ে দেবে তার একটা রাত, একটা দিনকে। আর ভাবতে পারল না শারমিন। বক্ষে যেন আকস্মাৎ অগ্নি জ্বলতে শুরু করলো তার। মান্নাতের দিকে তাকে ইশারা করলো ঘর ছেড়ে বেরিয়ে যেতে। মান্নাত মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে ধারে খিল দিল শারমিন। তারপর মেয়ের কাছে এসে হাত ধরে মেঝেতে পাড়া বিছানায় গিয়ে বসলো। যে যে জায়গায় আঘাত করেছিল গতকাল প্রতিটি জায়গায় দৃষ্টি বুলিয়ে বলল, ব্যথা আছে? শাহিনুর আবেগান্বিত হয়ে মায়ের বুকে মুখ গুজে কেঁদে ফেললো। কণ্ডনরত কণ্ঠে বলল, আম্মা তুমি আমাকে মাফ করে দাও। শারমিন শাহিনুরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি তোমাকে মাফ করে দিছি গো আম্মা, তুমি কেঁদো না। শাহিনুরের মাথায় হাত বুলিয়ে কথাটা বলে শেষ করতেই আবার বলল, ইস চুলগুলোর কি অবস্থা, দেখি চিরুনি দাও, আশ্রের বেনুনি গেঁথে দেই। শাহিনুরের কপলদয় মুছে ললাটে গাঢ় চুমু খেলো শারমিন। মায়ের স্নেহে সিক্ত হয়ে থেমে গেল শাহিনুর। লক্ষ্মী মেয়ের মতন তেল চিরুনি, চুল বাঁধার ফিতা এনে দিল মাকে। তারপর মায়ের সামনে বসে পড়ল। শারমিন মুচকি হেসে চুলে বিলি কেটে তেল দিতে শুরু করলো। বলল, তোমার কোনো প্রশ্ন আছে নূর? থাকলে নির্দ্বিধায় করতে পারো। স্বস্তির শ্বাস ছাড়ল শাহিনুর, কারণ সত্যি অনেক প্রশ্ন আছে তার মনের কথা বুঝেই শারমিন অনুমতি দিয়েছে। ভাবতেই প্রশান্তি লাগলো তো খুব। তাই চটপটে গলায় বলে উঠল, আম্মা মানুষ কেন মানুষকে খুন করে? প্রাণ কেড়ে নেওয়ার মালিক তো আল্লাহ, এই অধিকার তো মানুষের নেই। অনধিকার চর্চা করা মনুষ্য জাতির স্বভাব নয়। আর নামমাত্র মানুষরাই তো অপর মানুষকে হত্যা করে। এদের মানুষ নয় অমানুষ বলা হয়। অমানুষ কি আম্মা? মানুষ হয়েও যারা অমানুষের মতো কাজ করে তারাই অমানুষ। একটা কথা সবসময় মনে রাখবে নূর, যিনি মানুষের মুখে হাসি ফোটায়, তিনি মানুষকে বাঁচতে সাহায্য করে, তিনিই মানুষ। আর যিনি মানুষকে কাঁদায়, নিজ কর্মের দ্বারা অগণিত মানুষের হৃদয়ে হাহাকার সৃষ্টি করে, অপরের প্রাণ কেড়ে নেয়, তিনিই অমানুষ। আম্মা তাহলে জমিদারের সেই পুত্রও তো অমানুষ? মান্নাত বুবুকে কাঁদায় যে,
পলাশকে ইঙ্গিত করতেই চুপ থাকলো শারমিন। কিছু একটা ভেবে স্মিত হেসে বলল, আমার মেয়ে তুমি নূর, আমার চেয়েও অধিক শক্তিশালী হতে হবে তোমায়। মানুষ পড়তে হবে তোমাকে। যেদিন তুমি মানুষ পড়তে জানবে সেদিনই তোমার মা নিশ্চিন্ত হতে পারবে, নয়তো মরেও শান্তি পাবে না তোমার আম্মা। আচমকায় শারমিনের দিকে ঘুরে শারমিনকে জড়িয়ে ধরলো শাহিনুর। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, অমন কথা বলো না আম্মা, তুমি অমন কথা বলো না। তোমার কিছু হবে না, তুমি কোথাও যাবে না, আমাকে ছেড়ে তুমি মরতেও পারবে না। বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে, মরলেও আমাকে নিয়ে মরবে। তুমি তুমি কিন্তু আম্মা আমাকে ছেড়ে কোথাও যাবে না। দু চোখ বেয়ে জল গড়াতে শুরু করলো মা মেয়ের। অন্তরাত্মা কেঁপে উঠল শারমিনের। হায় হায়, এই মেয়েকে কি করে দূরে পাঠাবে সে? কি করে থাকবে তার বাচ্চাটা? পুরো একটা রাত, পুরো একটা দিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটলো রঙনের। দিন শেষে কোয়ার্টারে ফিরে প্রণয়ে দেখলো রঙন গোসল ছেড়ে তোয়ালে গলায় ঝুলিয়ে রুম জুড়ে পায়চারি করছে। প্রণয় ঘরে ঢোকা মাত্রই রঙন প্রশস্ত হেসে বলল, ভাই তুমি এসেছো, তোমার অপেক্ষাতেই ছিলাম। তাই নাকি? তা বাসিওয়ালা হঠাৎ আমার অপেক্ষাতে যে? প্রণয়ের ব্যঙ্গাত্মক বাক্যটি শুনে ভিমরি খেয়ে গেল রঙন। চোখ দুটোতে রসগোল্লার মতো গোল গোল করে বলল, এ ভাই, তুমি নূরের মুখে এই ডাক শুনেছো তাই না? হৃদয় কুচকে রঙনের দিকে তাকিয়ে রইল প্রণয়। কয়েক পল নীরবতা পালন করে ডিবানে গিয়ে বসলো। বলল, এক বাইজি কন্যাকে নিয়ে এত মাতামাতি কি ঠিক হচ্ছে রঙন? মাথা চুলকে বিছানায় বসলো রঙন। আমতা আমতা করে বলল, মাইয়া বেশ সুন্দরী ভাই, হতে পারে সে বাইজি কন্যা, কিন্তু সে বাইজি নয়। এমন রূপবতী দু একটা জমিদার বাড়ি আসলে ক্ষতি নেই তো। আর ইউ সিরিয়াস? ইয়েস। পরে পরিবারের সঙ্গে যুদ্ধ করবি? যুদ্ধ করবি পলাশ চৌধুরীর সঙ্গে? না ভাই, পরিবারের সঙ্গে নয়, তবে পলাশ চৌধুরীর সঙ্গে যুদ্ধ হবে। সময় এবার আমার। তার মানে ভালোবাসার নয়, শুধুই প্রতিশোধের জন্য? রঙন চৌধুরী পলাশ চৌধুরীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এক বাইজি কন্যাকে ব্যবহার করবে? কিছুটা ঘৃণার সুরে কথাটি বলল প্রণয়। রঙন মুচকি হেসে উঠে দাঁড়ালো। ঘাড়ে জড়ানো তোয়ালেটা দুকাত বরাবর নিচ থেকে টেনে ধরে শরীর টান টান করে দাঁড়ালো। বেশ আয়েসি কণ্ঠে বলল, অমন রূপবতীকে এত তুচ্ছ করো না ভাই, অমন জিনিসকে হেলাফেলা করতে নেই। তাছাড়া ইউ নো হোয়াট, পলাশ চৌধুরীকে পাটকেল মারার সময় এসে গেছে। ভয় নেই, কোনো বাইকে বিন্দু অসম্মানও করব না, শুধু একটু নিয়ম ভঙ্গ করব। মুনতাহার সামনে তুই এটা পারবি? যদি মুনতাহা কষ্ট পেত? পারতাম না ভাই, কিন্তু যে আগুনে এতকাল জ্বলছি আমি, সে আগুনে পলাশ চৌধুরীকে জ্বালিয়ে ছাড়বো। নিঃশব্দে শ্বাস ছাড়ল প্রণয়। রঙন গিয়ে তার পাশে বসলো। তারপর দৃঢ়স্বরে বলল, ভাই, আঙ্গুর গাছে আঙ্গুর ধরেছিল, পাকার অপেক্ষায় ছিলাম, কিন্তু তার আগেই পলাশ চৌধুরী সুযোগ পেয়ে টপ করে তা খেয়ে নিয়েছে। ঠিক এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে আবার। দুহাত শক্ত মুঠ করে ফেলল প্রণয়। রঙন তার কথার ইতি টেনে গত রাতের ঘটনা শুনতে চাইলে প্রণয় অত্যন্ত কৌশলে তাকে বুঝিয়ে বিদায় করল। রঙন চলে যেতেই ঠাস করে দরজা আটকে হাঁটু গেড়ে বসে দু হাতে নিজের চুলগুলো খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো প্রণয়। শরীর কাঁপিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর উদ্দেশ্য সঠিক হলে আমি চুপ হয়ে যেতাম, কিন্তু তোর উদ্দেশ্য সঠিক নয় রঙন। আই এম সরি। অন্ধকারে মাথা নিচু করে বসেছিল শাহিনুর। আচমকা বাঁশির সুর কানে আসতেই হৃদস্পন্দন বেড়ে গেল তার। দরপড়িয়ে উঠে দাঁড়ালো সে। দ্রুত পায়ে ছুটে গেল জানালার কাছে। জানালার কাছে আবছা ছায়ামূর্তি দেখতে পেয়ে মুচকি হাসলো রঙন। বাঁশির সুর থামিয়ে এক পা দুপা করে এগুতে থাকলো। মাথায় গামছা বেঁধে লুঙ্গির সাথে ঢিলেঢালা ফতুয়া পড়েছে রঙন, হাতে তার বাঁশি। আজ তাকে দেখে বোঝার উপায় নেই সে জমিদার পুত্র। এই রূপে আবছাভাবে রঙনকে দেখে বিস্মিত হলো শাহিনুর। তাকে আরও একটু চমকে দেওয়ার জন্য রঙন তেঁতুল গাছের আড়ালে থাকা মইটা নিয়ে জানালায় ঠেকালো। তারপর অর্ধেক মই অবধি উঠে হাত বাড়িয়ে বলল, নূর এসো। শাহিনুরের সর্বাঙ্গ শিউরে উঠল। বক্ষস্থলে তীব্র কম্পন শুরু হয়ে গেল। গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে কাটকাট অবস্থা হলো। ক্রমে মৃদুস্বরে বলল, তুমি আমায় ডেকো না বাঁশিওয়ালা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। রঙন মুচকি হেসে বলল, আমার বাঁশির সুরও শুনবে না? এ প্রশ্নের জবাবে মন খারাপ হয়ে গেল শাহিনুরের। রঙন বলল, এই মন খারাপ করছে কেন? তুমি আমার সঙ্গে না গেলেও আমি তোমায় বাঁশির সুর শোনাবো। এটুকু বলে এক লাফে নিচে নেমে পড়ল রঙন। আটকে উঠল শাহিনুর। স্বাভাবিক হলো তখন যখন রঙন তেঁতুল গাছের শেকড়ে বসে বাঁশি বাজাতে লাগলো। শাহিনুর ক্ষণকাল অবাক চোখে তাকিয়ে দেখলো, তারপর ভাবলো মায়ের বলা কথাগুলো। চাঁদের আলোতে যতটুকু রঙনের হাসি মুখ, প্রাণোচ্ছল মুখটুকু দেখতে পেল, ততটুকুতে সে প্রবল বিশ্বাসী হলো। বিড়বিড় করে বলল, মানুষ তো এমনই হওয়া উচিত। জমিদারের এই পুত্রই কি তবে মানুষ, আর বাকিগুলো সব অমানুষ? সকলের প্রতি একরাশ ঘৃণায় তিক্ত হয়ে উঠল শাহিনুর। আবার যখনই কর্ণে বাঁশির সুর ভেসে এলো, চোখে রঙনের প্রাণোচ্ছল প্রতিশ্রুতি ফুটে উঠল। সমস্ত তিক্ততা ভুলে একরাশ ভালো লাগায় সিক্ত হয়ে উঠল তার বুক। ইস, পৃথিবীটা কত সুন্দর! প্রেমে পড়ার প্রথম ধাপে যদি পৃথিবীটা সুন্দরই না লাগে, সে প্রেমে পড়ে লাভ কি? শাহিনুর প্রেমে পড়েছে। ভীষণ একটা প্রেমের টান অনুভব করছে সে। তাই তো পৃথিবীটা সুন্দর লাগছে তার। এই রাত, এই ক্ষণ, এই মানুষ, ওই চাঁদ, সবটাই আজ ভীষণ সুন্দর।
এই ছিল বাইজি কন্যার 10 থেকে 12 পর্যন্ত সবগুলো একসাথে।